ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাত তখন 12টা। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে দমদম থেকে ওয়েন্দ্রিলা। আজকের গল্প ঝিলের ধারের অতৃপ্ত আত্মা। আমার মামার বাড়ি আর বাবার বাড়ি শান্তিপুর, ওই পাশাপাশি বললেও চলে। বাবার কাজের সূত্রে আমরা কলকাতা থাকি। মামা বাড়ি খুব বড় করে কালী পুজো হয় বলে ছোটোবেলা দিয়ে কালী পুজোর 4-5 দিন আগে থেকে আমরা শান্তিপুর চলে যাই। প্রতি বছরের মতো সেই বছরও কালী পুজোর 4 দিন আগে আমরা শান্তিপুর যাই। সালটা ছিল 2016, ওই অক্টোবর মাসের শেষের দিকে। প্রথম দিন শান্তিপুর গিয়েই সব ভাই বোনেরা ঠিক করি যে পরদিন দুপুরবেলা খেয়ে দে আমরা একটু ঘুরতে বেরাবো। আমার জ্যাঠতো দাদা বলে, তোদের এমন একটা জায়গায় নিয়ে যাব যে তোরা কোনোদিনও সেই জায়গায় এর আগে ঘুরতে যাসনি। আমরা সবাই শুনে বেশ খুশিই হয়েছিলাম। আমার মাস্তুতো বড়দি আর জ্যাঠতো বড়দা আর ছোট মাসির এক মেয়ে এক ছেলে আর আমি, এই কজন মিলেই আমরা পরদিন দুপুরবেলা খেতে ঘুরতে বেরিয়েছিলাম। সেদিনকে দাদা অনেকটা রাস্তা হাঁটিয়ে পাশের গ্রামে নিয়ে গেছিল। একটা মস্ত বড় আমবাগান, তার পাশে একটা মস্ত বড় ঝিল। এত বছর শান্তিপুর আসি, কিন্তু এই জায়গায় আগে কখনো আসিনি। দাদা বলেছিল দাদাও কয়েক মাস আগে এই জায়গাটার খোঁজ পেয়েছে। দাদা নতুন ক্লাসে ওঠার পর এই গ্রামে একটা টিউশন পড়তে আসে, সেখানে আসতে গিয়েই এই জায়গাটা দেখেছে। জায়গাটা বেশ শুনশানই ছিল। আমরা ভেবেছিলাম দুপুর বলে হয়তো সেরকম রাস্তাঘাটে কেউ নেই, তাই জায়গাটা খালি। আমরা ভাই বোনেরা ওই ঝিলের পাশে বসে বসে গল্প করছিলাম আর ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম ওই ঝিলের জলে। ওখানে বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা নেমেছে খেয়ালই করা হয়নি। অনেকটা সময় কেটে গেছিল। সবাই তড়িঘড়ি করে উঠে বাড়ির দিকে রওনা দিই, কারণ বাড়িতে বলে এসেছিলাম যে সন্ধ্যার আগে ফিরে আসব। পুরো রাস্তা সব ঠিকই ছিল। ঠিক বাড়ি ঢোকার মুখে দিদি কেমন কর্কশ স্বরে বিড়বিড়িয়ে বলতে থাকে যে আমি যাব না, আমি যাব না। আমি দিদিকে যখন জিজ্ঞাসা করি যে কোথায় যাবি না, দিদি যেন কোনো ঘোর কাটিয়ে বলে ওঠে, কি কোথায় যাব না, অনেক সন্ধ্যা হয়েছে, বাড়ি চ। সেদিনকে বাড়ি ফেরার পর দিদার কাছে সবাই খুব বকা খেয়েছিলাম, বিশেষ করে দাদাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের নিয়ে কোথায় গেছিল, এত দেরি হয়েছিল কেন, দাদা বলেছিল যে এই সামনেরই মাঠে গেছিলাম। মাঠে ছেলেরা বল খেলছিল, বসে বসে দেখছিলাম আর গল্প করছিলাম। দাদা সেদিন মিথ্যা বলেছিল। আমরা আর তখন কিছু বলিনি দাদার মুখের ওপর। দাদাকে রাত্রেবেলা খেতে বসার পর জিজ্ঞাসা করেছিলাম যে মিথ্যা কেন বললি। দাদা বলেছিল কাল সকালে বলবো। সেই রাতের মতো তো আমরা শুয়ে পড়ি, কিন্তু সমস্যা শুরু হয় পরদিন সকাল দিয়ে। সকালবেলা উঠে দেখি যে বড় মাসিমণি দিদিকে কি নিয়ে নাকি বকাবকি করছে। দিদির ডান হাত আর ডান পিঠ আর ডান ঘাড়ের দিকে কেমন লম্বা লম্বা লাল লাল ফোলা দাগ, মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে কেটে গেছে। এই নিয়েই বড় মাসিমণি দিদিকে খুব বকাবকি করছে। সেদিনকে সকালে খাবার খাওয়ার পর সবাই যখন বসে গল্প করছি, দাদাকে তখন জিজ্ঞাসা করলাম যে দাদা আগের দিন রাতে মিথ্যা কেন বলেছিল। দাদা বলেছিল এই আমবাগানের ওখানে সবার যাওয়া মানা, অনেক গল্প আছে ওই জায়গা নিয়ে। আসলে ওসব গল্প কিছুই না, ওই আমবাগানের মালিকই যাতে ওইখানে কেউ না যায় তাই জন্য গল্প ফেঁদেছে। সেদিনকে দুপুরে খেতে বসেও ঘটল আরেক ঘটনা। আমার জেঠিমা সবার পাতে মাছ দিচ্ছেন। দিদির পাতে যখন মাছ দিলেন, দিদি হঠাৎ করে বলে উঠল, আমাকে কি মাছ দিচ্ছিস, আমাকে কাঁচা মাছ দে, আমি এসব খাই নাকি। এই কথা শুনে আমার জেঠিমা দুপা পিছিয়ে এসেছিলেন। দিদির মুখের অঙ্গিভঙ্গি সব কেমন যেন বদলে গেছিল। আমরা সবাই দিদির মুখের দিকেই তাকিয়েছিলাম। বড় মাসির এক ধমকে দিদি যেন কোনো ঘোর কেটে বেরিয়ে এলো। আমার ঠাকুমা আর দিদা ওখানেই বসেছিলেন, জিনিসটা ওনারাও লক্ষ্য করেছিলেন। সেদিনকে দুপুরে খেয়ে দিয়ে উঠে যে যার ঘরে চলে যাই। সেদিনকে সন্ধেবেলা আমার ঠাকুমা ওনার ঘরে আমাকে ডেকে পাঠান। ডেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা আগের দিন দুপুরবেলা কোথায় গিয়েছিলাম। আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম যে সত্যি কথা বলবো নাকি দাদার বলা মিথ্যা কথাটা।
কিন্তু ঠাকুমার সামনে দাঁড়িয়ে আমি সত্যি কথাটাই বলে ফেলি যে আমরা আগের দিন দুপুরবেলা পাশের গ্রামের আমবাগানের ওই বড় ঝিলটার ধারে বসেছিলাম। ঠাকুমা জিজ্ঞাসা করে, কতক্ষণ বসেছিলে? আমি বলেছিলাম ওই সন্ধ্যা অবধিই বসেছিলাম, তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে আসি। এই কথা শোনার পর দাদাকে ডাকা হয়। দাদা সেদিন ঠাকুমার কাছে খুব বকা খেয়েছিল, কারণ ওই আমবাগানের ঝিলের পাশে নাকি কেউ যায় না। ওখানে নাকি অনেক ঘটনা ঘটেছে, যাই গ্রামের সবাই জানে। হ্যাঁ, কেউ মানে না, কিন্তু ওইখানে কেউই সেরকম যাতায়াত করে না, আর সন্ধ্যার পরে তো একদমই না। আমরা আগের দিন দুপুরবেলা কোথায় গেছিলাম এটা জানার পর দুটো বাড়িতেই যেন সবাই কেমন চুপচাপ হয়ে গেছে। বড় মাসিমণি আর সকলের মুখে যেন কেমন ভয় আর আতঙ্কের একটা ছাপ। এত কিছুর মধ্যে দিদিকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা যখন দিদির কথা সবাইকে জিজ্ঞাসা করছিলাম, সবাই একই কথা বলছিল যে দিদির শরীরটা ভালো নেই, এখন ওর সাথে দেখা করতে হবে না। রাত্রেবেলা খাবার খেতে বসেও দিদিকে দেখতে পাই না। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সবার মধ্যে একটা ব্যস্ততা লক্ষ্য করলাম। আমার মা আর জেঠি সকলকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিচ্ছেন। কানাঘুষো কানে এলো যে দিদিকে নাকি ভূতে ধরেছে। বেলা 12টার সময় কে যেন একজন আসবে। মাকে খাবার দেওয়ার সময় কিছু জিজ্ঞাসা করতে গেলাম। মা বলল, আরও যাবি ঘুরতে? যা, আরও ঘুরে আয়। কিছু বুঝতে পারলাম না মায়ের কথা। খেয়ে দিয়ে উঠে দিদা আর ঠাকুমা আমাদেরকে ডেকে পাঠালেন। আমি, দাদা আর আমার ছোট মাসি, ছেলে আর মেয়ে, এই 4 জন আমরা গেলাম। দিদা আমাদের বললেন যে আমরা সেদিনকে পাশের গ্রামের আমবাগানে গিয়ে খুব ভুল করেছি, আমাদের সেদিন ওখানে যাওয়া উচিত হয়নি। ঠাকুমা আবার দাদাকে খুব বকাঝকা করলেন। সেদিনকে বেলা 12টার সময় মামা বাড়িতে একজন ভদ্রলোক এলেন। বেশ লম্বা চওড়া দেখতে, সাধারণ পোশাক আশাক। বাইরের উঠোনে ওনাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো। তারপর দিদিকে নিয়ে আসা হলো। একই দিদির অবস্থা, চুল হুড়ো নাড়া, সারা গায়ে লাল লাল দাগ, মনে হচ্ছে কিছু দিয়ে কেউ কেটে দিয়েছে। এক রাতে যেন চোখের তলায় কেমন কালি পড়ে গেছে। ওই লোকটার সামনে দিদিকে বসানো হলো। দিদিকে কেউ ধরে রাখতে পারছে না। একদিকে মেসো আর আরেকদিকে আমার বাবা চেপে ধরে আছে দিদির দুটো হাত। কি যেন বিড়বিড় করে চলেছে দিদি। এটা দেখে সত্যি বলতে ভয় পেয়ে গিয়েছিলাম। দিদিকে এই অবস্থায় আমরা কোনোদিনই কেউ দেখিনি। ওই ভদ্রলোক দিদির উদ্দেশ্যে বললেন, তোকে তো চিনি, তুই কেন এসছিস এখানে, কি চাই তোর? এই কথা শুনে দিদি কেমন ছটফট করতে লাগলো। মনে হচ্ছিল বাবা আর মেসোর চেপে ধরা হাত দুটোকে ছাড়াতে পারলেই ওই লোকটার উদ্দেশ্যে ছুটতে যাবে। দিদি ছটফট করতে করতে কর্কশ্বরে বলতে লাগলো, আমি ওকে নিয়ে যাব, একা থাকি না, একা, আমি ওকে নিয়ে যাব। গলার স্বরটা যেমন কেমন একটা, সবার মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো। এই কথা শুনে আমার বড় মাসি ফুপিয়ে কেঁদে উঠলেন। আমার মা আমাকে আর আমার ভাই বোনদের নিয়ে পাশের ঘরে চলে গিয়েছিলেন। সত্যিই জানি না ওখানে কি হয়েছিল। প্রায় 1 ঘন্টা অবধি মা আমাদেরকে নিয়ে ওই ঘরেই ছিলেন। 1-1.5 ঘন্টা পর মা আমাদের ওই ঘরের বাইরে বার করেছিলেন। ঘরের বাইরে বার হয়ে দেখি চারদিক যেন কেমন নিস্তব্ধ, থমথমে। আমার বড় জেঠু ওই ভদ্রলোকের সামনে হাত জোর করে বলছেন যে আর কোনো সমস্যা হবে না তো। ওই ভদ্রলোক আমার জেঠুর উদ্দেশ্যে বলেছিলেন যে না, যে জিনিস সেই জায়গায় চলে গেছে, আপনাদের আর কোনো ভয় নেই। সেদিন ওই 1-1.5 ঘন্টা বাইরে কি হয়েছিল জানি না, কিন্তু পরে শুনতে পাই যে দিদিকে ভূতে ধরেছিল। ওই আমবাগানে ঝিলের ধারে নাকি অনেক অতৃপ্ত আত্মার বাস। ওই ঝিলে নাকি অনেকেই ডুবে মারা গিয়েছে। সেদিনকে দুপুরবেলা দিদির চুল ভেজা থাকার জন্য দিদি চুলটা খুলেই ওই ঝিলের ধারে বসছিল। ওখান দিয়েই নাকি কোনো অতৃপ্ত আত্মা দিদির মধ্যে ভর করে। 2016 সালে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনা আমরা এখনও ভুলতে পারি না। আর দিদির ওই অবস্থার কথা ভাবলে আমরা এখনও আঁতকে উঠি।
আর এই ঘটনার পর আমরা ওই আমবাগানের ধারে কাছে আর কোনোদিনই যাইনি। আজকের গল্প এখানেই শেষ হলো। ধন্যবাদ ওয়েন্দ্রিলা এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও চাইলে আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আমাদের অফিসিয়াল মেল আইডি rattokhoon12@gmail.com। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আরও এরকম গল্প শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।